আজ ক্রিকেট বিশ্বের অত্যন্ত অন্ধকার একটা দিন। আসলে যাই হোক, সবাইকে স্বাগত জানাচ্ছি লুজ টকে। মনটা খুবই খারাপ, মনটা এতটাই খারাপ আসলে বলার বাহিরে। মানে যাকে কেন্দ্র করে আমরা কখনো কখনো মিম বানাতাম, যাকে কেন্দ্র করে আমরা কখনো কখনো মনের বাসনা মিটাইতাম, সেই লোকটা যখন ক্রিকেটটা ছেড়ে দেয় বা ক্রিকেটকে পদত্যাগ জানায়, এর থেকে দুঃখের আর কি হতে পারে আরফিন ভাই? না, মানে এটা আসলে আহ, কি বলবো, আসলে এই নিউজটা দেখার পরে আহ, কোনো কিছু ভালো লাগতেছে না, খাবার মুখ দিয়ে ঢুকতেছে না, কিছু যে কোনো কোনো কিছু করে শান্তি পাওয়া যাচ্ছে না আসলে। মানে এরকম একটা কষ্টের, মানে একটা রত্ন হারাইলাম আমরা আসলে। বাংলাদেশ ক্রিকেট থেকে একটা রত্ন চলে গেল। আমাদের খালেদ মাহমুদ সুজন স্যার কিন্তু একটা ডেডিকেটেড পার্সন ছিল, এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য উনি অনেক লড়াই করেছেন, অনেক যুদ্ধ করেছেন। তো সেরকম একটা মানুষ হয়তো কোনো একটা কষ্ট থেকেই তিনি পদত্যাগ করেছেন, হয়তো কোনো একটা চাপ ছিল ওনার উপরে, বা উনি নিজে থেকেই হয়তো বাংলাদেশ ক্রিকেটকে তারুণ্যের হাতে তুলে তুলে দিয়েছেন, যে তরুণরা এবার কিছু করুক, আমরা তো অনেক দিন ছিলাম, নাকি হয়তো এই চিন্তা নাকি ভাবনা আরিফিন ছিল। ভাই, আরিফিন ভাই যে ধান দাবানের যে বিষয়টা, সেটা বন্ধ হয়ে গেছে। সেটাও হইতে পারে যে 900 কোটি টাকা একটা আহ, ইয়া ছিল, ফান্ড ছিল, ওই ফান্ডটা হয়তো এখন এমন একজনের হাতে চলে গেছে যে খুব হিসেব করে করে বের করে টাকা। তো অন্য অন্য দিক দিয়ে আহ, চা পানির খরচটা হয়তো বন্ধ হয়ে গেছে, আবার ধরা খাওয়ার একটা চান্স থাকতে পারে ফিউচারে। তো ওই জন্য হয়তো বা না মানে আমার কাছে যেটা মনে হয় আরিফিন ভাই, মানে মানুষ আসলে, উনি আসলে ভাবছে যে আর কত কামাবো, অনেক তো কামায় ফেলছি, আর তো কামাইতে ইচ্ছা করতেছে না। মানে ব্যাপারটা এরকম কিনা আরিফিন ভাই? হ্যাঁ, এটাও হইতে পারে। এটা অসম্ভব কিছু না। তো যাই হোক, আহ, আমরা অনেক কিছু পেতাম তাকে দিয়ে, অনেক মজার মজার কিছু বানাতে পারতাম, মজার ভিডিও হইতে পারতো, মিম। মিমস বানাইতে পারতাম, এবং হাসি ঠাট্টা হইতো, আমাদের দিনটা খুব ভালোভাবে কাটতো। উনিও অনেক মজার মজার কথা বলতো, বাট সবকিছুই এখন আর নাই আসলে। এখন আপনার কাছে কি মনে হয় গদা স্যারের রিপ্লেসমেন্ট কে হতে পারে? মানে এখন বর্তমানে এখন এই মুহূর্তে আসলে আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, অনেক কষ্টে কথা বলতেছি। এত কষ্ট নিয়ে আসলে এসব বলা যায় না। আরিফিন ভাই কান্না করেন না প্লিজ, আপনার চোখের পানি আমি দেখতে পাচ্ছি দূর থেকে। হ্যাঁ, আমি গভীরভাবে টের পাচ্ছি আরিফিন ভাই মনের ভিতর থেকে কান্না করছে আসলে। সেই কান্নার বিষয়টা আসলে আরিফিন ভাই বলতে চাচ্ছে না সরাসরি। যাই হোক, শোকাহত আমরা আসলে, খুবই শোকাহত। মানে একজন এমন একটা ব্যক্তি চলে গেলেন ক্রিকেট ছেড়ে, যাকে যাকে নিয়ে আমরা যে মিম গুলা বানাতাম আরিফিন ভাই, সেই মিমে লাখ লাখ মানে লাইকস পড়তো, হাহারিয়ে পড়তো, এইগুলো ব্যাপারটা কিন্তু মিস করতেছে আরিফিন ভাই। এইটা আসলে মেনে নেওয়া যায় না আরিফিন ভাই। আচ্ছা, আমাদেরকে একটি ভাই একটু কমেন্ট করেছে, একটু আরিফিন ভাই বলবেন? প্রিয় গতি দানবের পদত্যাগের প্রতিবাদে মামুর বাড়ির আবদার বাগে আন্দোলনের ডাক দেওয়া হল। কেন ভাই, এত কেন আপনাদের এত আন্দোলন কেন? একটু আন্দোলন কমান। সব জায়গায় যদি আন্দোলন হয়, কয়দিন পরে তো ভাই দেখা যাবো যে যারা একটা করে বিয়ে করছে তারা লাভ দিয়ে উঠলো যে আমার দুইটা কাছে করে বিয়ে করতে আমার হবে। কাছে তো মনে হয় এত ঘন ঘন আন্দোলনের কারণেই তিনি পদত্যাগটা করছেন। উনি এই যে এই আন্দোলনের কারণে পুরো ঢাকা শহর জ্যাম হয়ে থাকে, উনি টাইমলি হয়তো অফিসে যেতে পারে না, বা কোনো জায়গায় গিয়ে যে একটু ক্রিকেট নিয়ে তদারকি করবে। আরিফিন ভাই মানে তার মানে আপনি বলছেন যাতায়াতের জন্য? হইতে পারে। এখন যদি তাকে নিয়ে এবার আমরা আন্দোলনে বসি, তাহলে তো তার এই যে স্যাক্রিফাইসটা, এটা তো হইল না। কারণ ওই আন্দোলনটা থামানোর জন্যই নিজেকে পদত্যাগ করছে, যে দেখো তোমরা এবার থামো, আর আন্দোলন করো না। হ্যাঁ, এখন যদি তাকে নিয়ে আবার আমার আন্দোলনে বসি, তাহলে তো জিনিসটা উল্টা হয়ে গেল, তাই না? আরিফিন ভাই আপনি একটু মানে যেহেতু এইরকম একটা একজন লেজেন্ডারি প্লেয়ার চলে গেছে, আমরা তার ব্যাপারে কিছু ভালো ইনফরমেশন সামনে আনতে পারি। যেমন আরিফিন ভাই, আমার যেটা মনে হয় যে আসলে
খালেদ মাহমুদ সুজন ভাইয়ের বলের গতি সর্বোচ্চ 110-20 হবে। তো পাকিস্তানি যে লিজেন্ড ইনজামামুল হক, তিনি একবার খালেদ মাহমুদ সুজনের বলে আউট হয় এবং সে এটা মানতেই পারে নাই, কোনোভাবেই মানতে পারে নাই। কারণ যে পরিমাণ গতি ছিল বলে তিনি চোখেই দেখেনি। তো ইনজামামুল হক তো এখন বিভিন্ন তালিম করে, মসজিদে তালিম দেয়, সবাইকে ইসলামের দাওয়াত দেয়, এখন পুরোপুরি ধার্মিক হয়ে গেছে। তো ইনজামামুল হক এরকম একটা কথা শেয়ার করে একবার এক মসজিদে, বলতেছে যে আমার তখন ক্যারিয়ারের শেষ দিক এবং সে সময় আমি ভাই 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 ব্যাপারটা এরকম ছিল, আমি একটু বলি। যখন ইনজামামুল হক আউট হয়েছে তখনই সে ধরে নিয়েছে ভাই সাহেব না না না, আপনি কথা বলতে দেন আমাকে, আপনি বলতে পারেন না কথা। আচ্ছা ভাই বলেন। কথাটা সুন্দরভাবে বলতে হয়, যেটা জানেন না সেটা নিয়ে আজেরা কথা বলবেন না, ঠিক আছে? আরিফিন ভাই আমি জানি না, আপনি আমার মুখ থেকে কথাটা কেড়ে নিয়ে আপনি বলতেছেন, আবার উল্টা পাল্টা বলতেছেন। কথাটা এরকম না, বলেন। কথাটা হচ্ছে উনি ওনার ক্যারিয়ারের শেষ দিকে ব্যাটিং নামছে এবং তিনি খালেদ মাহমুদ সুজনের সাথে সুজনের বোলিংয়ে তিনি ক্যাচ আউট হন এবং তখনই তিনি আল্লাহর দিকে উপরে তেমনি তাকাইছে এবং বলছে, আল্লাহ এটা আমি কি করলাম, এটা তুমি কি করলে? তো তুমি ভেবে নিছে ওইভাবে যে এটা আল্লাহর তরফ থেকে একটা ইশারা ছিল, যে মানে ইনজামামুল হক বলতেছে এটা ওই মসজিদে যে ভাই আল্লাহ কি তরফ সে ইশারা হ্যাঁ তো ভাই ক্রিকেট ছোড় দে। ঠিক আছে, মানে কথাটা এরকম যে আল্লাহর তরফ থেকে একটা ইশারা, তুই ক্রিকেটটা ছেড়ে দে ভাই, তোরে যা হইব না আর, কারণ তুই খালেদ মাহমুদ সুজনের বলে আউট হয়েছিস, তার মানে তোর ক্রিকেট শেষ, মানে এই খেলা আর খেলিস না, ক্যারিয়ার গন। এবং সেটাই তার শেষ আউট ছিল খালেদ মাহমুদ সুজন, এরপর আর তিনি ক্রিকেট খেলে নাই। তো খালেদ মাহমুদ সুজন কিন্তু এটাই প্রমাণিত আমাদের রত্ন, মানে তিনি কিন্তু একটা প্লেয়ারের ক্যারিয়ার খেয়ে দিচ্ছে, এটা কিন্তু চারটেখানি। ইনজামামুল হকের মতো লিজেন্ড প্লেয়ার তার বলে আউট হওয়ার পর সে ক্রিকেটকে বিদায় জানায়, রিটায়ার্ড করছে ক্রিকেট থেকে, যে আমি আর এই ক্রিকেট খেলবো না, কারণ আমি এর বলে আউট হয়েছি। এটা নিতেই পারে না এসে, ঠিক আছে? এরকম একটা লিজেন্ড যখন আজকে এই যে বিসিবি থেকে পদত্যাগ করলো, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো কিছু না আসলে। না, আমি আসলে বেসিক্যালি এই নিউজটা দেখার পরে আমি ভাই 5 মিনিট স্টপ ছিলাম, মানে কিছু করিনি, মানে শোক পালন করছি ভাই। 5 মিনিটের জন্য আমি মিউট ছিলাম, মিউট করে না, এই যে ইন্ডিয়া বাংলাদেশ যে টেস্ট সিরিজটা হবে, এখানে এই যে মন্ত্রগুলা কে দিবে এখন? এই যে ক্রিকেটের যে ছোট ছোট মন্ত্র দিত আমাদের সুজন স্যার, এই মন্ত্রগুলো এখন কে পড়াবে? যে বলটা এইভাবে এইভাবে দৌড়ে মারবি, হ্যাঁ, এই যে নাহিদ রানা, এই যে স্পিড স্টার কে তৈরি করছে? সুজন স্যার। নাহিদ রানা আগে বল করতো 130-35, স্যার আইসা ওকে 40-50-এ নিয়ে গেছে, 152 স্পিডে বল করছে। কিন্তু স্যার তো নিজের স্পিড নেই, সে কেমনি স্পিড বাড়াইলো? চেঞ্জ দ্য টপিক। এরপর আরিফিন ভাই আরেকটা কমেন্ট আছে, একটু ওই ভাই কমেন্ট করছে, হ্যাঁ, আরিফিন ভাইয়ের প্রিয় অভিভাবক ছিল মনে হয় গদিত কষ্টে কান্না করতে। ঠিক আছে, আমার প্রিয় অভিভাবক না, এটা বাংলাদেশের ক্রিকেটের অভিভাবক ছিল তিনি। আরিফিন ভাই আমি একটা ডায়লগ দিব, বাংলাদেশ ক্রিকেটকে আমি ভালোবাসি এবং বাংলাদেশ ক্রিকেট থেকে একটা অভিভাবক চলে গেল, এই জন্য এটা খারাপ লাগারই কথা। এবং আমার ভিতরটা যদি কেউ দেখতে পারতো তাহলে বুঝতে পারতো কি পরিমাণ আমি খুশি, কি পরিমাণ আমার কষ্ট, এটা যদি আমি বুঝাইতে পারতাম আসলে। আর আরেকটা জিনিস আরিফিন ভাই, একটা ডায়লগ মারবো, আপনি একটু বলবেন এই ডায়লগটা কার। সেটা হচ্ছে, আমাকে কেউ ভুলেন না প্লিজ, সবাই আমাকে মনে রাখেন। বলেন ডায়লগটা কার। এটা এখন নতুন ভাবে ফিরে আসা এবং নতুন উদ্যমে খুব খুশি একজন ক্রিকেটার, সেটা হচ্ছে আমাদের তামিম ইকবাল স্যার। কারণ সাকিবের এখন প্রায় দেশে আসা অনিশ্চিত এবং প্রায় নিষিদ্ধর মতো। তো এটার ফুল ফায়দা
লুটতেছে কিন্তু আমাদের তামিম স্যার এবং তামিম ভাই তো আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তাকে তিনি সাথে নিয়ে এবং সবকিছু দেখেছে, এবং কোন জায়গায় সাকিব তাকে নিয়ে হাসাহাসি করছিল এটাও পর্যন্ত আসিফ মাহমুদকে দেখাইছিল তামিম ইকবাল, যে এই জায়গাটায় বসে এই তামিম এই ইকবাল যে এই আমাকে জায়গায় সাকিব আল হাসান আমাকে নিয়ে হাসাহাসি টিটকারি করছে যে আমি ডট বল টিটকারি খেলি, মারছে। ডট বল। হ্যাঁ, তো এখন তারই সময় এবং কেউ তাকে ভুলে যায় নাই। আচ্ছা আরিফিন ভাই, আরেকটা ঘটনা সেটা বলতে চাই। সেটা হচ্ছে তামিম ইকবাল ফিরে আসবে এটা জানতাম, কিন্তু ধারাভাষ্যকার হয়ে ফিরে আসবে এইটা ভাই মানতে পারলাম না। এই ব্যাপারে আপনি কিছু বলেন। হ্যাঁ, না, ধারাভাষ্যকার তামিম ইকবালের তো বয়স হয়েছে, এটা মানতেই হবে, 2007 সাল থেকে সে ক্রিকেট খেলে। তো তো সাকিবও তো 7 সাল অলরেডি, থেকে। হ্যাঁ, সাকিব তার ইয়ে ধরে রাখছে, কিন্তু তামিম ইকবাল মাঝখানে অনেক বড় একটা গ্যাপ দিচ্ছে, সাকিব সেই গ্যাপটা হয় নাই। তো যার কারণে তার ক্রিকেটে কিন্তু অনেকটাই ল্যাকিংস পড়ে গেছে। এখন তিনি একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে নামলে কিন্তু তার একটু নার্ভাস ফিল হবে। তো ওই হিসেবে একটা খ্যাপ মারলো আর কি, কমেন্টারি করে যদি কিছু টাকা পয়সা কামানো যায়, খারাপ কি? তো ওইটা করছে। আর কমেন্টারি তো কিন্তু মানে যে সে কমেন্টারি করতে পারে না, এটাও যোগ্যতা লাগে, ভালো স্পিক ইংলিশ এটা তো অবশ্যই, স্কিল থাকতে হয়। সেটা তো অবশ্যই, ঠিক সেটা আছে, তো কম বেশি তো আমাদেরও কম নেই ঠিক আরিফিন ভাই। আছে, যাই হোক, না, আমরাও তো আমরা চাইলে কিছুই ধারাভাষ্য না দিতে তার পারি। সামনে, যাই হোক। তো আমরাও দিতে পারি, বলেন। এই হচ্ছে এখন আমরা বাংলাদেশ ইন্ডিয়া টেস্ট যে সিরিজটা, সেটা নিয়ে আমরা একটু আলাপ করি। হ্যাঁ আরিফিন ভাই, সেটা বাংলাদেশ হচ্ছে প্রথম টেস্ট সম্ভবত 19 তারিখে শুরু হচ্ছে, এবং আহ, আরেকটা 27 তারিখ। এবং ইন্ডিয়া কিন্তু খুবই শক্তিশালী, এবং আহ, মানে বেস্ট যে ওদের 11 সেট থাকে টেস্টের, সেটাই ঘোষণা করছে বাংলাদেশের বিরুদ্ধে। এবং তারা বুঝে গেছে যে বাংলাদেশকে যদি তারা হালকাভাবে নেয়, তাহলে পাকিস্তানের মতো তাদেরকে একটা অ্যাক্সিডেন্ট করে দিতে পারে। যেমনটা পাকিস্তান যে ভুলটা করছে, তারা কিন্তু মানে প্রথম থেকেই বাংলাদেশকে উপহাস করছে, এবং তারা মনে করছে যে পাত্তাই দেন। 3 দিনের ভিতরেই প্রথম টেস্ট তারা শেষ করবে এবং বড় ব্যবধানে জিতবে, ফলোঅনে জিতবে। এবং আমি কিন্তু ঠিক একটা, আছে, আমরা কিন্তু একটা পোস্ট দিয়েছিলাম যে ওই যে আমাদের আজহার মাহমুদ, সে কিন্তু প্রথমবার কিন্তু নিতেই পারেনি বাংলাদেশের এই সাফল্য, বা এভাবে ভালো ব্যাটিং হ্যাঁ, কারণ নিতেই তিনি পারেনি। হচ্ছে বোলিং কোচ। তো বোলিং কোচ হিসেবে পাকিস্তানের যে এরকম বাজে বোলিং হবে, তো সেটা আর কি এখন কিভাবে শাক দিয়ে মাছ ঢাকা যায় সেই পদ্ধতি তিনি অবলম্বন করছিল। কিন্তু তো পরে তো আহ, তার সবই ভুল সবই প্রমাণিত। ভুল প্রমাণিত হচ্ছে। আরেকজন হচ্ছে লর্ড বাসিত আলী। তিনি বাংলাদেশকে কেন জানি তার সহ্যই হয় না। হ্যাঁ, তো তিনি বাংলাদেশ সিরিজের আগে, পাকিস্তান বাংলাদেশ সিরিজের আগে তিনি বলছিল যে বাংলাদেশকে যদি বাঁচাতে পারে তাহলে 20টি বাঁচাতে পারবে। তো যেটা হয়েছিল লাস্টে কিন্তু উল্টো তাদের হয়েছিল। অবস্থা হয়ে গেছিল এরকম যে যদি পাকিস্তানকে বাঁচাতে পারে 20টি বাঁচাতে পারে। আর গতকালও তিনি একটা বিস্ফোরক মন্তব্য করেন যে বাংলাদেশ নাকি হুজুগে পাকিস্তানের সাথে জিতে গেছে, যেটা হুজুগে এক ম্যাচ যেটা জিতে, হুজুগে 2 ম্যাচ তো জিতে যেটা না। ভারতের সাথে বাংলাদেশ কোনোভাবেই পাত্তা পাবেন না, এবং কোহলি ডাবল সেঞ্চুরি করবে বাংলাদেশের বিরুদ্ধে, এটা বাসিত আলী বলেছেন। শুনেন আরিফিন ভাই, হুম। ইন্ডিয়ার এক একটা ব্যাটসম্যান তারা চাইলে ডাবল সেঞ্চুরি হাসতে খেলতে যে কোনো টিমের সাথে ওয়ার্ল্ডে করার ক্ষমতা রাখে, কিন্তু যদি ইন কেস আমাদের তা পেসাররা ভালো বল করতে আপনি পারে। একটা কথা চিন্তা করেন, যদি বাংলাদেশের সাথে কোহলি ডাবল সেঞ্চুরি করেও, করতেই পারে, এই যে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, উম, তাহলে পাকিস্তানের সাথে কি করবে কোহলি? কারণ পাকিস্তানের বাংলাদেশের মতো টিম হারায় আসছে। আমি আমি দোয়া করি যে পাকিস্তানের সাথে পাকিস্তানের, ইন্ডিয়া এমন রান করুক না যেন না, এটা পাকিস্তান হবে না, জীবনও চোখে জানি না মানে এটা হবে কল্পনা কিনা। করতে কারণ পারে। পাকিস্তান বাইচা গেছে যে ইন্ডিয়া ওদের সাথে খেলে না, এটা পাকিস্তানের সৌভাগ্য। এটা দয়া, এটা সরি। দয়া হিসেবে নিতে পারে পাকিস্তান, যে ইন্ডিয়া যে ওদেরকে দয়া করে যে তোদের সাথে খেলুম না। হ্যাঁ, কারণ ওই যে 6 সালে যে শ্রীলঙ্কা ট্র্যাজেডি হয়েছিল, মাঠের মধ্যে গুলি বর্ষণ, তো ওই সময় থেকেই পাকিস্তান একটা সন্ত্রাসী ট্যাগ খেয়ে যায়, এরপর থেকে পাকিস্তানের সাথে ইন্ডিয়া আর খেলে না। তো এটা এক হিসেবে তাদের জন্য একটা ব্লেসিং, পাকিস্তানের জন্য, যে ইন্ডিয়া যে তাদের সাথে খেলে না, যে কি করতো ইন্ডিয়া পাইলে, বিভিন্ন তো আমরা জানি এটা আর এটা বলার আসলে। বাইরে। তো বাংলাদেশ
যা করার করছে পাকিস্তানের সাথে, এবং তারা টেবিলে 4-এ আছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে। তো এটা নিয়ে আমাদের কোনো আর টেনশন নাই। ভাই যেখানে পাকিস্তান যেখানে বাংলাদেশ থেকেও বাজেট টিম আছে। যেখানে পাকিস্তান 9 নম্বরে, বাংলাদেশ কিন্তু 4 নম্বরে। ইংল্যান্ড, সাউথ আফ্রিকা মতো, শ্রীলঙ্কা, এদের মতো টিম কিন্তু বাংলাদেশের নিচে, ইংল্যান্ডের মতো টিম বাংলাদেশের নিচে আছে টেবিলে। তো বুঝতে হবে যে বাংলাদেশ টেস্টে অনেকাংশেই আগে এগিয়ে গেছে। তো হ্যাঁ, ইন্ডিয়ার সাথে হারতেই পারে। ইন্ডিয়া 1 নম্বরে টেবিলে। হ্যাঁ, অস্ট্রেলিয়া হচ্ছে 2, ইন্ডিয়া কিন্তু 1 নম্বরে। তো 1 নম্বর টিমের সাথে বাংলাদেশ টিম খেলতে যাচ্ছে। তো আশা করি সম্মানজনক হার হবে, আর জিতলে তো বলার বাইরে। হ্যাঁ, আর যদি ড্র করে এটাও আমাদের জন্য অনেক। আমি ঠিক মনে আছে, করি ড্রটাই অনেক বড়, হ্যাঁ, ড্রটাই অনেক বড় এই সফলতা হচ্ছে। হবে। এখন দেখা যাক বাংলাদেশ টিম কিরকম করে। ইন্ডিয়ান পিচ সবসময় স্পিন পিচ বানায় তারা। এখন যদি বাংলাদেশ তাদের স্পিনটা ফুল ফুল কাজে লাগে, তো আই হোপ একটা অ্যাক্সিডেন্ট হয়েও যেতে পারে, বলা যায় না। ইউ নেভার নো। আর বাংলাদেশ কিন্তু পেস এটা আলহামদুলিল্লাহ এখন ভালো হয়ে গেছে। হুম। ঠিক আছে দর্শক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য সব দেখা হবে। আল্লাহ হাফেজ।